ভাল লাগতেছে না, কোন দিক যামুগা। হ্যালো ভাইয়া। হ্যাঁ বল। কি অবস্থা, ভালো আছো? ভালো আছি, তোর কি অবস্থা রে? আর ভালো থাকা, কাশ্মীর থেকে আসার পর কোনো কিছুই ভালো লাগতেছে না। সাগরও দেখা হয়েছে, পাহাড়ও দেখা হয়েছে, অন্য কোথাও যাওয়ার ইচ্ছা করতেছে। কই যাওয়া যায় বলো তো? কোন জায়গায় যাইতে চাস এটা তো বলবি। জঙ্গলে হইলেও যাব, জাস্ট তুমি ম্যানেজ করো। আমি আর একদিনও ঢাকা থাকতে চাই না, আমি এখন মুভ করব। আমাকে জাস্ট 5 মিনিটে তুমি কল ব্যাক করবা। ঠিক আছে, আমি জানাইতেছি। ওকে বাই। প্রথমত সকাল সকাল রেডি হয়ে যেতে হবে এন্ড পাড়ি দিতে হবে মাওয়া এক্সপ্রেসওয়ে, পদ্মা সেতু, গোপালগঞ্জ, কাটাখালী, লাউদহ ফেরিঘাট, and then welcome to the largest forest which is mangrove forest. But এইখানে একটা টুইস্ট এন্ড কাহিনী আছে। তো মেইন কাহিনীটা হচ্ছে, সবাই কিন্তু ঢাকা থেকে খুব রিল্যাক্সভাবে বাসে করে মংলা পর্যন্ত যায় অ্যান্ড মংলা থেকে কিন্তু খুব ইজিলি বোট নিয়ে তারপর তারা ডেস্টিনেশন কিংবা রিসর্টে চলে যায়। বাট আমি একটু কষ্ট করে ঢাকা থেকে মোটামুটি 233 কিলোমিটার পথে রাইড করে যাচ্ছি ঢাকা থেকে সুন্দরবন। সো আমার এই বেসিক ব্লগটা সেই সমস্ত বাইকারদের জন্য যারা ঢাকা থেকে বাইক নিয়ে যেতে চান সুন্দরবন। সো এই ব্লগে আপনারা দেখতে পারবেন কিভাবে আমি ঢাকা থেকে বাইক নিয়ে সুন্দরবন গেলাম, কোথায় কোথায় ঘুরলাম এবং আদার্স ডিটেলস। তো আসেন ইন্ট্রো দিয়ে দেই। হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম, দিস ইজ রিফান আজিবা ইসলাম অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ। আপনারা এখানে কি করতেছেন? আপনারা না রিসর্টের ডিটেলস ব্লগ দেখতে আসছেন? সো যেখান থেকে এসেছেন সেখানে আবার ফিরে যান। তো আমি আনফর্চুনেটলি ভুলে পুরানো ফেরিঘাটে চলে গিয়েছিলাম, বাট আপনারা একটু জিজ্ঞেস করে অবশ্যই কাটাখালীর নতুন ফেরিঘাট দিয়েই পার হবেন, কারণ এইখানে ফেরিঘাটে স্টিমারে বাইক তোলাটা একটু সহজ। তো আমাদের 3জন, মানে আমি, আমার ভাই আর রাকিব, 3জনের মোট লেগেছে নদী পারাপার হতে মাত্র 50 টাকা। 5 মিনিট পরই আমাদের নদী পারাপার কমপ্লিট হয়ে যায়। আর এরপর 15 কিলো খুবই জঘন্য একটা রাস্তা ছিল, বৃষ্টি হলে এই রাস্তায় মুভ করা আরও অনেক বেশি কঠিন হয়ে পড়বে। আসার সাথে সাথে কিন্তু খুব মেসি অবস্থায় আমরা দুজন ছিলাম। আসার পরপরই আমরা সোজা চলে যাই হচ্ছে রুমে। তো চলেন দেখি যে বনবিবির আমরা যে রুমটাতে এসেছি সেই রুমের ইন্টেরিয়ার এবং আউটডোর সাইডটা কিরকম। তো আসেন এইবার বনবিবির একটা রুম ভিউ আপনাদের সাথে শেয়ার করি। এটা হচ্ছে প্রিমিয়াম ভিলা। তো এইখানে হচ্ছে কিং সাইজের একটা বেড থাকে এবং এর সাথে কিন্তু ছোট্ট একটা ম্যাট্রেস টাইপের বেডও আছে। অ্যান্ড ওনাদের এই পুরোটা ডেকোরেশন কিন্তু কাঠ অ্যান্ড গোলপাতা দিয়ে করা। তো এই সাইডে হচ্ছে একটা মিরর আছে, সুন্দর পেয়ে যাবেন। ওয়াশরুমের ক্যাপাসিটিও অনেক বেশি সুন্দর। অ্যান্ড এই কটেজটাও এটা একটু প্রিমিয়াম, এটাও হচ্ছে রিভার ভিউ। আর এটার মেইন সৌন্দর্যটা হচ্ছে এই সাইডটাতে। সো আপনারা হচ্ছে এটা সকালবেলা ভোরবেলা এটা খুলবেন, খুলে এখানে চলে আসবেন, চলে আসার পর এখানে সুন্দর একটা দোলনা পেয়ে যাবেন। আর এইখান দিয়ে এই পাশটাতে যদি আসেন, এই দুই সাইডটা হচ্ছে গোলপাতায় ঘেরা। এই গোলপাতাই হচ্ছে কিন্তু এই সুন্দরবনের মেইন সৌন্দর্য। আর এখান থেকে সরাসরি আপনার নদী প্লাস ওই যে ক্যানেল, রিভার প্লাস হচ্ছে ক্যানেল ভিউটা দেখতে পারবেন। আর যদি লাক বেশি ভালো হয়, একটু আগে আমি ক্যাপচার করতে পারি নাই, এইখানে হচ্ছে সাইডে কুমির কিংবা অনেক সময় দেখা যায় গুইসাবও থাকে। সো আমি দেখেছি কুমির ছিল, আমি যাওয়ার সাথে সাথেই দৌড় দিয়ে চলে গেছে। সো দিস ইজ ইট। আর এই পাশ থেকেও যদি আপনাদের ভিলা কটেজটা দেখাই, এখানেও কিন্তু সুন্দর অনেক সুন্দর সুন্দর ছবি ভিডিওস ক্লিক করতে পারবেন। আর এই রুমের রেন্ট এটা হচ্ছে আমি শেয়ার করব না, কারণ ওনাদের সিজন ওয়াইজ হচ্ছে রুম কিন্তু চেঞ্জ হয়। তো এই প্রাইসটা জানতে কিন্তু তাদেরকে নক করতে হবে, কোয়েরি করতে হবে, কারণ সিজন ওয়াইজ কিন্তু সুন্দরবনে রুম রেন্ট চেঞ্জ হয়। রুম দেখা শেষ, এবার চলেন শেয়ার করি বনবিবি ইকো রিসোর্টে আমরা লাঞ্চ থেকে শুরু করে ব্রেকফাস্ট পর্যন্ত কি কি সার্ভিস পেলাম, কোথায় কোথায় ঘোরাফেরা করলাম এবং এই আমরা যে প্যাকেজটা নিয়েছি তার মধ্যে কি কি ইনক্লুডেড ছিল আর কি কি জিনিস আমরা নিজেরাই ইনক্লুড করে নিয়েছি। ডাইনিং স্পেসের সাথেই পেয়ে যাবেন খুব সুন্দর একটা ইনডোর গেম জোন। এখানে কিন্তু ওনারা আচারও বিক্রি করেন এবং রয়েছে খুব সুন্দর একটা বুক কর্নার। অ্যান্ড দেন এরকম একটা পরিবেশের সাথেই আমাদেরকে সার্ভ করা হয় দুপুরের লাঞ্চ। যে লাঞ্চে ছিল খিচুড়ি, ডিম ভাজা, খুব সুন্দর একটা পেঁয়াজ মরিচের ভর্তা। সো
ফুড কোয়ালিটি ওয়াজ অ্যাভারেজ গুড। আর আমরা দুজন খুব বিন্দাসভাবে এরকম একটা ন্যাচারাল ভাইবস এনজয় করতে করতে আমাদের লাঞ্চটা শেষ করে নিলাম। সন্ধ্যার টাইমে ওনারা আমাদেরকে এখানে হচ্ছে নুডলস এরকম রান্না করে পাঠিয়ে দিয়েছে। বাট আমি যতটুকু জানি যে আমাদের প্যাকেজে হচ্ছে চাউমিন কিংবা নুডলস ইনক্লুডেড ছিল না স্ন্যাক্সটা, এটা তাদেরকে আমি জিজ্ঞেস করব। যদি সত্যি সত্যি আপনারা আমাদেরকে অ্যাজ এ গিফট হিসেবে দিয়ে থাকেন, থ্যাংক ইউ সো মাচ বন বেবি। দেন আমাদের ম্যারেজ ডে উপলক্ষে রাতেবেলা ওনাদেরকে বলার পর ওনারা খুব সুন্দর একটা ক্যান্ডেল লাইট ডিনার আমাদের জন্য অ্যারেঞ্জ করে দেয়। সো ফার্দার ফর এনি কোয়ারিজ নক দেয়ার পেজ ফর নোয়িং অ্যাবাউট দিস ক্যান্ডেল লাইট ডিনার প্যাকেজ। যদি বারবিকিউটা স্কিপ করতে চান আপনারা কিন্তু রাতে ভাতও খেতে পারেন। সো সাদা ভাতের সাথে ওনাদের আশেপাশের যেই বাগানগুলো আছে সেখান থেকে ওনারা সবজি তুলে সেটা রান্না করে দেয়। এছাড়া চাষের মাছ তো আছেই, সাথে ঘন একটা ডাল দেয়, ছিল পেঁপে ভর্তা, তারপর খুবই জোস একটা হাঁস ভুনা ছিল। তো আমরা খুব মজা করে পেট পুরে মাছ, হাঁস এবং সবজি দিয়ে খাওয়ার পরে সেদিন রাতের কিন্তু ঘুমিয়ে পড়ি এবং একবারে ঘুম ভাঙে পরের দিন। তো আ ভেরি গুড মর্নিং ফ্রম বনবেবি রিসোর্ট। গতকালকে রাতে আমরা এখানেই হচ্ছে বারান্দায় প্রায় রাত 1টা-2টা পর্যন্ত স্টে করেছি এবং বিশ্বাস করেন যদিও ফুল মুন ছিল না, বাট আকাশে এত সুন্দর তারার খেলা আমরা রাতেবেলা দেখেছি, which was too much insane. এনিওয়েজ আমাদের কিন্তু এখন সকালবেলা উঠে ব্রেকফাস্ট করতে যাওয়ার কথা। তো ওনাদের ব্রেকফাস্ট টাইম 9:30 থেকে 10টার মধ্যে, বিকজ 10টার মধ্যে চেক আউট থাকে। বাট যেহেতু আমরা আজকে চেক আউট করছি না, আমরাও আজকে থাকছি, আমাদের যেটা প্ল্যান যে আফটার ব্রেকফাস্ট আমরা কিন্তু চলে যাব ক্যানেল ক্রুজিংয়ের জন্য। বাট সেটার জন্য পর্যাপ্ত পরিমাণে পানি দরকার। আর যেটা হয়েছে যে গতকালকে রাতে আই ডোন্ট নো এখানে ক্যামেরাতে দেখা যাচ্ছে না কিনা, এই পর্যন্ত কিন্তু পানি থাকে, বাট এখন ভাটার কারণে ওইখানে হচ্ছে পানি চলে গেছে। দ্যাটস ওয়াই এখন কিন্তু ক্যানেল ক্রুজিং পসিবল না। এই জন্য আমরা আগে ব্রেকফাস্ট করব, পরে কিন্তু চলে যাব আজকে করমজল ঘোরার জন্য, যেটার কিন্তু আমি আলাদাভাবে রিসোর্ট থেকে প্যাকেজ করে নিয়েছি এবং কি প্যাকেজ নিয়েছি সেটা আমি একটু পরে বলে দেব। দেন ব্রেকফাস্ট কমপ্লিট করি, আমরা বোট রাইডিংয়ের জন্য রেডি হয়ে যাই। এখন আমরা সরাসরি চলে যাব করমজলে। সো এক পাশে সুন্দরবন, এক পাশে আমরা, মাঝখানে মিষ্টি একটা রোদ, আমরা অনেক বেশি এনজয় করছিলাম। সো ব্রেকফাস্টের পর আমাদের কিন্তু যাওয়ার কথা ছিল ক্যানেল ক্রুজিংয়ে। সো সুন্দরবনের একটা ফ্যাক্ট হচ্ছে যদি জোয়ার না থাকে আপনি কিন্তু ক্যানেল ক্রুজিংও করতে পারবেন না, প্লাস আপনি কিন্তু এই যে আমরা বোটে করে হচ্ছে যাচ্ছি করমজল সেটাও পারবেন না। সো সকালে 7টার থেকে হচ্ছে জোয়ার শুরু হয়েছে, যেটা 2টা-3টার মধ্যে শেষ হয়ে যাবে আর কি। তো এই জন্য আগে হচ্ছে আমরা বোটে করে করমজল যাচ্ছি, দেন ব্যাক করে কিন্তু ক্যানেল ক্রুজিং করবো। এবং আমি ভাইয়াদের সাথে বলছি এনিহাও আজকে আমার ক্যানেল ক্রুজিং লাগবে। আর যেটা বলছিলাম যে আপনারা যদি তাদের রেগুলার প্যাকেজে আসেন আপনাদের রুমের সাথেই কিন্তু এই ক্যানেল ক্রুজিংটা আপনারা হচ্ছে প্যাকেজে ইনক্লুডেড পাবেন। তো এই তো দেখি এখন করমজলে কি কি দেখা মিলে না, কারণ এটা হচ্ছে আমার সুন্দরবনে ফার্স্ট টাইম এবং মোস্ট প্রবাবলি এটা আমার লাস্ট টাইম। সো লাকের উপর ফুললি ডিপেন্ডেন্ট হয়ে থাকতে হচ্ছে। তো মাত্র 15 থেকে 20 মিনিট রাইড করার পরই আমরা কিন্তু খুব ইজিলি পৌঁছে গিয়েছিলাম করমজলে। অ্যান্ড এটার এন্ট্রি ফি ছিল মাত্র 50 টাকা। তো করমজলটা এত বেশি স্পেশাল কারণ এখানে কিন্তু বন্যপ্রাণী প্রজননের যে একটা সিস্টেম ওনারা হচ্ছে এটা করে দিয়ে রেখেছে। সো এখানে আসলে এটা হচ্ছে বাংলাদেশের মোটামুটি সব থেকে বড় আপনার কুমিরের প্রজনন স্থান। সো এখানে আমরা এখন এটাই দেখব, যে আমি হচ্ছে ফার্স্ট টাইম, যেহেতু এগুলো অবশ্যই শেয়ার করতে হবে। এই যে কথা বলতে বলতে হরিণ চলে আসছে। সো এখানে বেশ কিছু হচ্ছে হরিণ আছে, এই যে চলে আসছে সে। কি খেতে চাও? ও লাল শাক, আহা ছোটটাও আসছে। তোমরা কি খাও? বাবা মাত্র খাওয়াই আসছি। এই যে কুমির, একটা কুমিরই, এটা অনেক বড়, সে হচ্ছে ঘুমাচ্ছে। এত ডাকাডাকি করলো সবাই, পুরো আমার জামাইটার মতো, কোনো লাভ নাই। ঘুম দিছে তো দিছি আল্লাহর নামে। আর এই যে এখানে হচ্ছে বাচ্চা বাচ্চা কুমির, এখানে একটা না অনেকগুলো আছে। এই যে খুবই ডেঞ্জারাস, এই জন্যই বলে দিছে যে এখানে কিন্তু আসলে আপনাদের সাবধানতা অবলম্বন করতে হবে এবং ডিস্টার্ব করা যাবে না কাউকে। তো এইটা হচ্ছে সেই ভাইরাল ট্রেল,
এটা হচ্ছে আমরা কই জানি করমজলে 1200 সামথিং মিটার এই ট্রেলের হচ্ছে তো সবাইকে সামনে দিয়ে দিছি, কারণ আমরা অ্যাজ ইউজুয়াল সবসময় দুজন নিজেদের মতো ঘুরতে পছন্দ করি। তো এই ট্রেলটা খুব ভালো লাগতেছে দেখতে আর কি, খুবই সুন্দর। দেখেন যতদূর যায় মানে বড় বড় গাছ, একদম বন ভাইবস। তো ওইভাবে তো আর কি সিঙ্গেলি আমরা সুন্দরবন ঢুকতে পারবো না, কারণ এখানে অনেক রিস্কের ব্যাপার থাকে। সো এই ট্রেলের ভিতর ঢুকে আর কি নিজের মনের যে ক্ষুধা নিবারণ করতেছি। সামনে সাইনবোর্ড আছে, লেখা আছে ট্রেলের বাইরে না যাওয়ার জন্য, কারণ ওপেনলি দেখা যায় এখানে বাঘও আসে। কালকে অনেকে আসছিল শুনলাম, বাইরে যে ভাইয়ারা ছিল ওরা বলল। এটা আসলে খুব রিস্কি। আর তুমি যে বাঘের সাথে হাঁটতেছো? বাঘ না, বাঘিনী। তো ঘোরাঘুরি করে এখন কটা বাজে, অলমোস্ট 3টা বাজে। আর আমি আপনাদেরকে বলে দিছিলাম যে ভাটা শুরু হয়ে গেলে কিন্তু এখানে আবার ক্যানেল ক্রুজিং করা যায় না। তো 3টা বাজে আমরা এখন বের হচ্ছি ক্যানেল ক্রুজিংয়ের জন্য। ভাটা শুরু হয়ে গেলে আসতেও পারা যায় না, টাফ হয়ে যায় আর কি। সো দেখি সুন্দরবনে ফাইনালি কোনো কিছু দেখা মিলে নাকি না। তো ক্যানেল ক্রুজিং কিন্তু আমি আপনাকে গতকালকে যেটা বলে দিয়েছিলাম যে রিসর্টের প্যাকেজের সাথেই কিন্তু ক্যানেল ক্রুজিং থাকে 1 ঘন্টা করে, কিন্তু আমি হচ্ছে সেটা নিয়ে আসি নাই, কারণ আমার পার্সোনাল কিছু প্রেফারেন্স আছে। আমি বলেছি যে আমাকে এমন কোনো প্লেসেসে নিয়ে যেতে হবে যেখানে কমন মানুষরা একটু কম যায়। তো যাই হোক, অলমোস্ট যেহেতু বিকেল হয়ে গেছে, 5টা বাজে সন্ধ্যা, জানি না যেতে পারবো না কিনা। আমাদের ক্যানেল ক্রুজিংয়ের বোট চলে আসছে। তো চলেন দেখি, আমারও ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স যে সুন্দরবনের ছোটো ছোটো ক্যানেলের ভিতর দিয়ে করবো, কিছু দেখতে পাই আর না পাই, নতুন কিছু করব, এটাই তো অনেক। তো ক্যানেল ক্রুজিংয়ের সময় আমি কোনো ভয়েস ওভার দিইনি কিংবা কথা বলতে বলতে কোনো ভিডিও করিনি, বিকজ অনেক সময় মানুষের ভয়েস শুনলে কিন্তু বন্যপ্রাণীরা দূর থেকেই চলে যায়, ওরা অ্যাকচুয়ালি মেবি ভয়ও পায়। যাই হোক, আমি খুব এনজয় করছিলাম, চারপাশটাতে এত ভালো লাগা কাজ করতেছিল। যতই ভিতরের দিকে যাচ্ছিলাম এত সুন্দর সুন্দর মাছরাঙা পাখি দেখছিলাম যা আমার লাইফে আগে কখনোই দেখিনি, এবং অদ্ভুত অদ্ভুত সব পাখির ডাক শুনছিলাম। তো অনেকক্ষণ ভিতরের দিকে যাওয়ার পরে আমরা হুট করেই দেখি একটা সাপ, আর এটা দেখে তো ভয় পেয়ে গেছিলাম। রাকিব অ্যাকচুয়ালি দেখে প্রথমে সাপটা, পরে দেখলো এটা হচ্ছে মাইটটা সাপ, এটা হচ্ছে মাটির মধ্যেই থাকে, বালি কিংবা মাটির মধ্যে থাকে। আমাদের বোটের পিচ্চিটা আবার আমাদেরকে দেখানোর জন্য ধরে নিয়ে আসছে। যাই হোক, ভাটা হয়ে যাওয়াতে আমাদের ভিতর দিকে যাওয়াটা আরেকটু টাফ হয়ে যাচ্ছিল। তারপরও নৌকাটা ঠেলতে ঠেলতে আমরা কিছু দূর পথ সামনের দিকে যাই। অ্যান্ড যাওয়ার পরে অনেক সময় দেখা যায় যে মাটির এই পাশে ও পাশে চিপায় চাপায় ছোটো ছোটো অনেক মাছ থাকে। সো আমাদের বোটের যে পিচ্চিটা, মনে হয় কী যেন নাম ছিল ওর, ভুলে গেছি, ও আমাদেরকে দেখাইলো যে এখান দিয়ে হরিণ হেঁটে গেছে, দেখেন হরিণের পায়ের ছাপ কিন্তু রয়ে গেছে। তো এখানে আমরা ছোট ছোট মাছ ধরতেছিলাম, দেখতেছিলাম চিংড়ি মাছ, আর যেন কি কি মাছ ধরা পড়েছিল আমি ভুলে গেছি। তো এই করতে করতে প্রায় মাগরিবের সময় হয়ে যায়, আমরা কিন্তু খুব বাজেভাবে ফেঁসে গিয়েছিলাম। তো ওই টাইমের আমার কাছে তেমন কোনো ভিডিও নেই। পরে কিন্তু আলাদাভাবে রেস্কিউ টিম এসে আমাদেরকে রেস্কিউ করে মাগরিবের পর রিসোর্টে নিয়ে যায়। সো এই ব্লগের কাহিনী ছিল সুন্দরবন আসা, সুন্দরবন ঘুরে দেখা, এই তো, আর টুকটাক অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করা। যাই হোক, ইগনোর। সো আজকে কিন্তু এই ব্লগের মাধ্যমে আমি আপনাদের সাথে শেয়ার করলাম যে আমরা কোন রিসর্টে এসেছি, কি কি দেখেছি, আর কোথায় কোথায় ঘুরেছি। জানি সুন্দরবন আসলে ওইভাবে দেখানোর মতো কিছু নাই, বাট খুব ভালো হতো যদি আমরা সপ্তাহ 10 দিনের মতো একটু ট্রেকিং করতে পারতাম, সে আরও মানুষ থাকতো সেক্ষেত্রে। সো এনিওয়েজ, নতুন আরেকটা ব্লগ আপনাদেরকে দিলাম। তো দোয়া করবেন যেন খুব তাড়াতাড়ি আরেকটা নতুন কিছু ব্লগ কিংবা নতুন কোনো জায়গা আপনার সাথে শেয়ার করতে পারি। টিল দ্যাট, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন নতুন কোনো প্রবলেম সলিউশন অ্যান্ড ইনফরমেশনের সাথে। টিল দ্যাট, রিফানাঞ্জিবা ইসলামের কাহিনী এখানেই শেষ হচ্ছে। আসসালামু আলাইকুম।